ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস স্টাডি। এবং আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ, ইকুয়েশন অফ ভার্টিক্যাল মোশন, অর্থাৎ উল্লম্ব গতির সমীকরণ। অর্থাৎ কোনো একটি বস্তু, ধরো এখানে একটা এম ভরের বস্তু আছে, এম ভরের বস্তুকে আমি উল্লম্বভাবে নিচের দিকে ফেলছি, মানে এইখান থেকে এম ভরের বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো, তার মানে নিচের দিকে ফেলছি। এবং বস্তুটির গতি কি হয়, বস্তুটিকে যদি এই নিচ থেকে উপরেই ছোড়া হয়, উল্লম্ব মানে শুধুমাত্র উপর থেকে নিচ না, একটা স্ট্রেট লাইন বরাবর, একটা স্ট্রেট লাইন উল্লম্ব বরাবর আমি সেটা নিচ থেকে উপরে চড়তে পারি, উপর থেকেও নিচে চড়তে পারি। উল্লম্ব গতি উল্লম্ব গতির সমীকরণ, ঠিক আছে। এম ভরা বস্তুটাকে আমি এইভাবে ছেড়েছি। তো তার ক্ষেত্রে যদি আমি নিচ থেকে উপরের দিকে ছুড়ি, সর্বাধিক উচ্চতা কত হয়, তার গতি কেমন হয়, সেই সম্পর্কিত আলোচনা, তার বেগ কী হয়, তার সম্পর্কিত আলোচনা আমরা এই ভিডিও করব। তো চলো শুরু করা যাক। মনে করো এখানে এম ভরের একটি বস্তু আছে, এম ভরের বস্তুটিকে এইখান থেকে ছেড়ে দেওয়া হলো এবং সে এই ভূমিতে এসে পতিত হলো, এখান থেকে ছেড়ে দেওয়া হলো। তাহলে এই ক্ষেত্রে আমি দেখি যে এখান থেকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এম ভরের বস্তুটির ক্ষেত্রে বেগ কত হবে, অন্তিম বেগ। আমরা যদি সেই ফর্মুলা অনুযায়ী করি যে ভি ইজ ইকাল টু ইউ প্লাস, এখানে এ লিখবো না, কি লিখবো, জিটি। তার কারণ কি, এখানে এই তো হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এ মানে হচ্ছে ত্বরণ, কিন্তু এই যে এম ভরের যে বস্তুটি এখানে আছে, সেখানে কোন ত্বরণ কাজ করছে, নিশ্চয়ই অভিকর্ষ নিচে আছে, অর্থাৎ ভূপৃষ্ঠ নিচে আছে, ভূপৃষ্ঠের উপরে আছে, মানে এই বস্তুটির উপর অভিকর্ষ যে ত্বরণই ক্রিয়াশীল। তাই আমরা শুধুমাত্র চেঞ্জ করে লিখলাম, ভি এর কাছে কি লিখলাম, শুধুমাত্র চেঞ্জ হলো জিটি, ঠিক আছে। আর আমরা যেটা লিখেছিলাম এর আগের সমীকরণে, এটা আমরা এখনও প্রতিষ্ঠা করিনি, হয়তো আমরা করবো এক্ষুনি, যে এস ইজিক্যাল টু, মানে এরপরে ভিডিওতে, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ, আমি বলেছি জি লিখবো না, জি টি স্কোয়ার। এখানে আমরা এসটাও লিখবো না, এসের বদলে আমরা লিখবো এইচ। তার কারণ কি, এস মানে তো দূরত্ব, তো অ্যাকচুয়ালি এখানে দূরত্ব বলতে তো এর হাইটটাকেই নির্দেশ করছে, তাই না। এম ভরে একটি বস্তু ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় আছে বা কতটা উচ্চতায় একে উপরের দিকে ছড়াইছে, সেটা অবশ্যই তার হাইটের উপর নির্ভরশীল। সেই জন্য আমরা এসের পরিবর্তে এখানে এস লিখলাম, আর শুধুমাত্র এর পরিবর্তে এখানে জি লিখলাম। বেশ, দুটি ইকুয়েশন পেয়ে গেলাম। আবার এখানে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এস। বোঝা গেল, এর কাছে শুধুমাত্র লিখলাম, ভি ইউ পাল্টালো না কেন, কেননা ভি ইউ মানে কি, অন্তিম বেগ প্রাথমিক বেগ। তাই এই এম ভরে বস্তুটা তার অন্তিম বেগ প্রাথমিক বেগ থাকতেই পারে, ঠিক আছে। বেশ, এবার দেখো, যদি আমি কোনো বস্তুকে উপর থেকে নিচের দিকে ফেলি, ঠিক আছে, উপর থেকে যদি, মানে এই অবস্থান থেকে আমি নিচের দিকে ফেলে দিলাম, তাহলে এক্ষেত্রে কিন্তু ইউ মানে প্রাথমিক বেগ, ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু অল টাইম জিরো হবে। তার কারণ কি, এইখান থেকে বস্তুটি ভূপৃষ্ঠের ক্রিয়াশীলতায়, মানে অভিকর্ষ ত্বরণের প্রভাবে নিচের দিকে পড়ছে। তার মানে এই এম ভরের বস্তুটির প্রাথমিক বেগ তো জিরো, ইউ ইজিক্যাল টু জিরো। প্রাথমিক বেগ কি কোনো আছে, আমি উপর থেকে একটা বল নিয়ে নিচের দিকে ফেলে দিলাম, তার প্রাথমিক বেগ তো কিছু ছিলই না, প্রাথমিক তো জিরোই ছিল। এই যখন লাস্টে, মানে ও নিচে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ যখন পড়ছে, তখন তার বেগ আছে, কিন্তু সেটা বেগ কি, সেটা হচ্ছে লাস্ট ভেলোসিটি, মানে কি, সেটা হচ্ছে অন্তিম বেগ, তার পরের বেগটা। কিন্তু এখানে প্রাথমিক বেগ তো জিরো। যখন আমি, মনে থাকলো তাহলে, যখন আমি উপর থেকে কোনো বলকে বা এম ভরের কোনো বস্তু পথ থেকে ফেলছি, তখন কিন্তু এখানে ইনিশিয়াল, মানে এই প্রাথমিক বেগ ইজ গেল জিরো হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে ভি ইজ ইকাল টু প্রাথমিক, মানে ইউ জিরো বলতে, তাহলে এখানে কী হবে, ইউ জিরো জিটি হবে। এখানে যদি আমরা ইউ বসে, তাহলে এইচ ইজিক্যাল টু কী হবে, ইউ এর কাছে জিরো বসে দাও, তাহলে হাফ এটি স্কোয়ার হবে, হাফ জিটি স্কোয়ার হবে, আর ভি স্কোয়ার ইজ ইকাল টু টু এ এস হবে। যখন কী হবে, যখন অবশ্যই প্রাথমিক বেগ ইজ ইকালস টু, যখন এগুলোর কখন হবে, যখন প্রাথমিক বেগ ইজ ইকালস টু জিরো, তখনই শুধুমাত্র কিন্তু ইউ ইজ ইকালস টু জিরো, মানে যখন বস্তুটিকে উপর থেকে নিচের দিকে ফেলা আছে, তখনই এই সমীকরণগুলি প্রযোজ্য হবে। বুঝলাম। বেশ, এবার দেখো, এই একইভাবে আমরা যদি একটি বস্তুকে নিচ থেকে উপরের দিকে ছুড়ি, তাহলে কী হয়, আমরা উল্লম্ব গতির সমীকরণ বলছি, আমি বারবার বললাম, অর্থাৎ সেটা উপর থেকে নিচের দিকে ফেলাও যায়, আবার নিচ থেকে উপরের দিকে ফেলাও কিন্তু তাই। তাহলে এবার যদি আমি নিচ থেকে উপরের দিকে ছুড়লাম বস্তুটাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে এইটুকু হচ্ছে ডিস্টেন্স, মানে এইচ হবে, এইচ।
এখানে ধরলাম সেই বস্তুটা আছে এম ভরের বস্তু, ঠিক আছে। এবার দেখো যখন আমি নিচ থেকে উপরের দিকে বস্তুটাকে ছুটছি না, তখন ধরো আমি এরকমভাবে ছুটছি, তার মানে আমি নির্দিষ্ট একটা প্রাথমিক বেগ অনুযায়ী সেই বস্তুটা ছুটলাম। আমি যখন এই বস্তুটা ছুড়লাম তাহলে বস্তুটা ছুটে দিলাম আমি এরকমভাবে। তো আমি যখন ছুড়লাম তখন নিশ্চয়ই তার একটা প্রাথমিক অবশ্যই আছে, তাহলে এখানে কখনোই প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি কখনোই কিন্তু জিরো হবে না। যখন আমি বস্তুটাকে উপরের দিকে ছুটছি তখন কিন্তু প্রাথমিক বেগ কখনোই জিরো হবে না, তাহলে এটা কিন্তু ইউ নট ইকাল টু জিরো, এখানে কখনোই জিরো হবে না। আমি তো একটা প্রাথমিক বেগ না থাকলে বলটা কী করে উঠবে বলো, কেউ উঠতে পারবে যদি আমি বেগ না দিই প্রাথমিক? তাহলে অবশ্যই এখানে ইউ নট ইকাল টু জিরো। তাহলে এখানে আমরা বলতে পারবো যে যখন উপরের দিকে দেখো নিচের দিকে মানে এম ভরে বস্তুটা যখন নিচের দিকে পড়ছিল তখন তার অভিকর্ষ ত্বরণ কী হবে, প্লাসে। তার কারণ কি, অভিকর্ষ ক্রিয়ায় নিচের দিকে পড়ছে, মানে অভিকর্ষ ক্রিয়ার অধীনেই পড়ছে। কিন্তু দেখো দিনে এই বস্তুটাকে যখন আমি উপরের দিকে তুললাম তখন সেটা তো অভিকর্ষের বিরুদ্ধে তুলছি, তাহলে অভিকর্ষের বিরুদ্ধে তোলা মানে এখানে যে জিটা ছিল প্লাস জি, সেই প্লাস জিটা এখানে হবে মাইনাস জি। তাহলে এই যখন বস্তুটাকে নিচ থেকে উপরের দিকে ছুটছে তখন তার ক্ষেত্রে সমীকরণগুলো হবে কি, যে ভি ইজ ইকাস টু কী হবে, দেখো পারো দেখো ভি ইজ ইকাস টু কী হবে, ইউ মাইনাস জিটি হবে, এই শুধুমাত্র মাইনাস দেবো, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার হবে, তাই না। ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এস হবে। এবার আর আমরা কিন্তু তাহলে এগুলো বুঝতে পারলাম শুধুমাত্র মাইনাস হলো, তার কারণ কি আমি নিচ থেকে উপরের দিকে ছুটলাম, নিচ থেকে উপরের দিকে ছোড়া মানে কিন্তু অভিকর্ষের বিপরীত দিকে যাচ্ছে, সেজন্য আমরা মাইনাস দিলাম, মাইনাস দিই, ঠিক আছে। তো এবার দেখো এবার আমি ইউ ইজ ইকাল টু জিরো বসাতে পারবো না, তাই না, আমাকে নির্দিষ্ট প্রাথমিক তোর আছে সেজন্য বসাতে পারবো না, তাহলে এই হচ্ছে সমীকরণগুলো, ঠিক আছে। বেশ, এবার আমরা দেখব যে কিভাবে তার সর্বাধিক উচ্চতা, অর্থাৎ একটি নির্দিষ্ট বস্তু যখন আমি উপরের দিকে ছুড়লাম না তখন দেখবো আস্তে আস্তে সেই বস্তুটি আবার একটা নির্দিষ্ট স্থানে গিয়ে আবার নিচের দিকে পড়ে যায়, তাই না। সে যদি উপরে উঠে যেত তাহলে তো বলটা মহাশূন্য চলে যেত, বলটাকে আমি ফিরে পেতাম, আমার 50 টাকা দিয়ে বল কিনলাম লস হয়ে গেলো, আরে ছি ছি, হাই কপাল। তাহলে এখানে আবার যে ফিরে আসছে একটা নির্দিষ্ট মুহূর্তে মানে একটা নির্দিষ্ট উচ্চতায় বলটা পৌঁছানোর পর সেটা আবার কিন্তু আমার হাতে ফিরে আসছে, তাহলে এই যে উচ্চতা সেটাকে যদি আমরা এইচ ধরি, মানে এইচকে আমরা কি বলবো, সর্বাধিক উচ্চতা, মানে এর উচ্চতার বেশি বলটা যেতে পারবে না বা ওই বস্তু বা কোনো পদার্থটা যেতে পারবে না, ঠিক আছে, সর্বাধিক উচ্চতা। তো দেখো দিন সর্বাধিক উচ্চতা অ্যাকচুয়ালি কী হয়, তো সর্বাধিক উচ্চতা মানে কি বলছে, আমি বলটাকে উপরের দিকে ছুটছি, তাহলে কোন সূত্র আমি ইউজ করব, আমরা অবশ্যই মাইনাস ইউজ করবো, ঠিক আছে। তো এখানে দেখো তো এইচ কোথায় আছে, এইচ, আচ্ছা এখানে এইচ হচ্ছে এই সমীকরণটাই আছে এটি, তাই তো। বেশ, আবার এখানেও আছে আমাদের টু এ জি এস এস লিখেছিলাম সেটা এইচ হবে, ঠিক আছে। তো দেখো তিনি আমি এখান থেকে যদি কি বসাতে পারি, এখানে দেখো ভি স্কোয়ার এইচ বের করবো ইজিক্যাল টু ই স্কোয়ার মাইনাস টু জি, আমি এই ছোটো হাতের এইচটাকে বড় হাতের এইচ লিখলাম, মানে সর্বাধিক উচ্চতা সেই জন্য লিখলাম, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি দেখো মনে রাখবে একটা জিনিস, যখন আমি কোনো বস্তুকে উপরের দিকে এইভাবে ছুটছি না তখন সর্বোচ্চ অবস্থানে গিয়ে কিন্তু এর ইনিশিয়াল না ফাইনাল ভেলোসিটি কিন্তু জিরো, মানে অন্তিম বেগ কিন্তু জিরো হয়ে যায়, ঠিক আছে। অন্তিম বেগ কিন্তু জিরো হবেই, অন্তিম বেগ জিরো হবে। এই দেখো এখানে ওর অন্তিম বেগ আছে নাকি, অন্তিম বেগ নাই তো, তারপরে আস্তে আস্তে যখন পড়ে তখন তার অন্তিম বেগ থাকে, ঠিক আছে। তাহলে সর্বাধিক উচ্চতা অন্তিম বেগ জিরো। এবার আর যখন এইখানে বস্তুটা আছে মানে যখন উপর থেকে আমি ফেলছি তখন তার প্রাথমিক জিরো, ঠিক আছে। যখন নিচ থেকে উপরে উঠছি সর্বাধিক উচ্চতা তার অন্তিম বেগ জিরো, এটা আমাদের মনে রাখতে হবে, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। বেশ, চলো ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি, তাহলে এখানে আমরা জিরো বসিয়ে দিই, তাহলে জিরো ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। এখানে আমরা যদি মাইনাস ইউ স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস টু জি এইচ করি, সরি আবার ছোটো হাতে লিখলাম, তাহলে এখানে কী হবে দেখো মাইনাস মাইনাস কেটে গেল, তার মানে এখানে এইচ ইজিক্যাল টু কত, ইউ স্কোয়ার বাই টু জি। অ্যাট দিস ইকুয়েশন ইজ সর্বাধিক উচ্চতার, মানে এই বলটা কত দূর পর্যন্ত উঠলো তার ইকুয়েশন হচ্ছে এইচ ইজিক্যাল টু ইউ স্কোয়ার বাই টু জি। বোঝা গেল নিশ্চয়ই, খুব সুন্দরভাবে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম, ঠিক আছে। বেশ, চলো এবার আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এর উঠতে কতটুকু সময় লেগেছে, মানে আরোহণকাল, ঠিক আছে। আরোহণকাল মানে কি বলছি, মানে বলছিলাম যে এই বস্তুটা উঠতে তার কতটুকু সময় লেগেছে। তাহলে দেখো দিনে উঠতে সময় লেগেছে, আমি বলেছি এখানে সমস্ত মাইনাসের সমীকরণটা দেখবো, এখানে দেখো সময় এখানে আছে টি, এই যে এই সমীকরণটায় টি সময় আছে, এই ছোটো হাতের টিটাকে আমরা বড় হাতের টি লিখবো, ঠিক আছে, মানে ভি ইজ ইকাল টু ইউ মাইনাস জি টি করে দিলাম। বেশ, তাই হোক। আর এখানে আমরা জিরো বসিয়ে দিলাম ইজিক্যাল টু ইউ মাইনাস জি টি করে দিলাম, এখানে আমরা মাইনাস ইউ করলাম ইজিক্যাল টু মাইনাস কী করবো আমরা জি টি করে দিলাম,
তাহলে এখানে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে টি ইজ ইকাল টু ইউ বাই জি। এটাই হলো কিন্তু তোমার কার সমীকরণ বলো তো? বস্তুটা কতটুকু উপরে উঠলো, টি ইজ ইকাল টু ইউ বাই জি, এইচ ইজ ইকাল টু ইউ স্কোয়ার বাই টু জি। কিছুই না, এই সমস্ত সমীকরণগুলো মনে রাখতে হবে এবং অঙ্ক খুঁজতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি এইচ ইকাল টু ইউ স্কোয়ার বাই টু জি এবং টি ইজ ইকাল টু ইউ বাই জি, এটা হচ্ছে আরোহণ কাল। আচ্ছা বাবা, আরোহণ কাল তো বুঝলাম, এবার আমাকে বলেন দিনই এই অবরোহণ কাল মানে নিচে নামতে কতটুকু সময় লাগে, নিচে নামতে কতটুকু সময় লাগে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? ধরো এবার আমি বের করি, এখানে নামটা দিই পতনের সময়, ঠিক আছে? পতনের সময় বা টাইম অফ, পতনের সময় বলছিলাম, ঠিক আছে? বা টাইম অফ ডেসেন্ট। ওকে, পতনের সময় আমরা দেখি, তো পতনের সময় আমরা যদি দেখি তাহলে দেখো যে আমরা বলতে পারি যে আমরা এখনই শিখলাম সর্বাধিক উচ্চতা ইজিক্যাল টু ইউ স্কোয়ার বাই টু জি, এটা এক নম্বর শিখলাম। আবার দেখো এক এক জায়গায় শিখেছিলাম যে এইচ ইজিক্যাল টু, আমরা দুটো এইচের সমীকরণকে তুলনা করব, হাফ জি টি মানে জি টি স্কোয়ার, তাই না? বেশ, এই দুটো কিন্তু আমরা শিখেছিলাম, ঠিক আছে? পতনের সময়টা আমরা বের করছি। তো এখানে দেখো এইচ ইজিক্যাল টু, এখানে এইচ ইজিক্যাল টু, এখানে ইউ স্কোয়ার বাই টু জি আর এখানে হাফ জি টি স্কোয়ার। এখানে স্মল যে টি না, সেই স্মল টিকে আমরা ধরলাম বড় হাতের টি, মানে সেটাই হচ্ছে মোট উড্ডয়নকাল, মানে আমরা টি ওয়ান ধরলাম জাস্ট, ঠিক আছে? তাহলে এখানে কী হবে দেখো, এখানে আমরা বলতে পারবো যে এখানে যদি এই ছোটো এইচকে যদি আমরা এই বড়ো এইচ ধরি, কল্পনা করি বড়ো এইচ ধরলাম, এই ছোটো এইচটাকে বড়ো এইচ করলাম, ঠিক আছে? তাহলে এইচ ইজিক্যাল টু আমরা করতে পারবো যে হাফ জি টি ওয়ান তার স্কোয়ার, ঠিক আছে? হাফ জি টি ওয়ান তার স্কোয়ার। বা আমরা এইচের মানটা এখানে বসে দিই যে ইউ স্কোয়ার বাই টু জি, ইউ স্কোয়ার বাই টু জি ইজিক্যাল টু হাফ জি টি ওয়ান তার স্কোয়ার, ঠিক আছে? বেশ, ইউ স্কোয়ার বাই টু জি এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি ইজ ইকুয়াল টু হাফ জি টি ওয়ান তার স্কোয়ার। তো এখানে টি ওয়ানের মানটা বের করো, দেখো টি ওয়ানের মানটা দেখো ইউ বাই জি আসছে, দেখো এই দুটো তোমার সমীকরণ দেখো টি ওয়ান আসছে। আবার যদি এখানে মানটা বসিয়ে দিই আমরা, ঠিক আছে? হাফ জি টি ওয়ান স্কোয়ার, তো তো এখানে দেখো, এখানে যদি আমরা এইচ ইকুয়াল টু হাফ জি টি ওয়ান স্কোয়ার হলো, ইউ স্কোয়ার বাই টু জি হলো, আমরা যদি দেখো দাঁড়াও, আমরা যদি একটা জিনিস করি যে হাফ জি টি ওয়ান মানে কি, টি ওয়ান মানে আমি মোট মানে মোট উড্ডয়নের সমানকাল বলতে পারবো, তাহলে ইউ স্কোয়ার বাই টু জি বলতে পারবো, জি জি কেটে দাও, না তা তো স্কোয়ার বাই টু আসছে, সরি মাই গাইস, সরি ফর মি। ওকে, তাহলে এই সেলটা এখানে এইটুকু বোঝার চেষ্টা করো যে এইচ মানে এই সমীকরণে এই এইচটাকে মানে ছোটো হাতের এইচটাকে আমরা এইচ হিসেবে ট্রান্সফার করলাম, হাফ জি মানে টি ওয়ান করলাম, টি ওয়ানটাই ধরো এখানে মোট পতনের সময়, তাই এখান থেকে আমরা এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি করি, এখানে আমরা হাফ জি টি ওয়ান স্কোয়ার করলাম, এখান থেকে আমরা টি ওয়ানের মানটা বের করলাম ইউ বাই জি, এটাই হচ্ছে মোট পতনের সময়কাল। তাহলে এখানে দেখো মোট পতনের সময়কাল হচ্ছে ইউ বাই জি হলো এবং আরোহণের সময়কাল ইউ বাই জি হয়েছিল। তাহলে আমরা বলতে পারি যে আরোহণকাল ইজিক্যাল টু পতনকাল, বলতে পারি আমরা এখান থেকে, তাই না? তাহলে এবার বলছে মোট উড্ডয়নকাল কত, মোট উড্ডয়নকাল মানে টাইম অফ ফ্লাইট, মোট উড্ডয়ন কত, আরোহণকাল যোগ এ কাল পতনকাল, তাহলে ইউ বাই জি প্লাস ইউ বাই জি, তাহলে কত হবে টু ইউ বাই জি। মোট উড্ডয়নকাল মানে কি, মানে কতটা ও উঠেছে, মানে কতটা ও বায়ের মধ্যে থেকেছে, এইখান থেকে আমি ধরো এই পর্যন্ত তুললাম, ওকে উঠালাম, দিয়ে আবার এই বলটা আস্তে আস্তে নিচে নেমে আসলো, তাহলে এইখান থেকে গেছে ইউ বাই জি, মোট তুলতে আমার সময় লেগেছে ইউ বাই জি, নামতে আমার সময় লেগেছে ইউ বাই জি, তাহলে মোট উড্ডয়নকাল কত টু ইউ বাই জি, তাই না? এখানে আমরা বের করে নিতে পারলাম। এবং এখানে আমরা আর একটা করি, সেটা হচ্ছে ভেলোসিটি অফ প্রজেকশন মানে কি, ভেলোসিটি অফ প্রজেকশন মানে হচ্ছে প্রত্যাবর্তন বেগ, ওর বেগটাকে আমাকে বের করতে হবে, ঠিক আছে? আমরা দেখো এইচ ইজিক্যালটা করেছিলাম ইউ স্কোয়ার বাই টু জি, মানে আমাকে প্রাথমিক বেগ বের করতে হবে ধরো, তাহলে এখান থেকে ইউ স্কোয়ার ইজিক্যাল টু টু জি এইচ করতে পারি, ইউ ইজিক্যাল কত রুট ওভার টু জি এইচ, এটাই হচ্ছে বেগ, মানে প্রাথমিক বেগ ইউ বের করলাম আমরা, বা
প্রত্যাবর্তন বেগ বা প্রক্ষেপ বেগ। মানে ইউ বেগে ধরো আমাকে ধরেছিলাম যে ইউ বেগে আমি এই বস্তুটাকে ইউ বেগে ছড়েছিলাম, বলেছিলাম যে ইউ এর মান কখনোই জিরো হতে পারে না। তাহলে ইউ ইজ কত বেরোলো এখানে, ইউ ইজ কত বেরোলো আমার এখানে √2gh, মানে প্রাথমিকটা। এবং এই বস্তুটা উপরে গিয়ে আবার পড়তেও কিন্তু একই সময় লাগবে, মানে প্রত্যাবর্তন বেগটাও কিন্তু একই হবে। মানে কত হবে, প্রত্যাবর্তন বেগটাও কিন্তু কত হবে, ইউ ইজ √2gh। তেমন করে মোট সময়টা একই হয়েছিল আরোহণের পতনের, তেমন করে এটাও কিন্তু ইউ ইজ √2gh এটা হবে। ঠিক আছে, খুব সুন্দরভাবে না মনে হয় আমরা বুঝতে পারলাম ইউ ইজ √2gh কেন হলো এবং প্রত্যাবর্তন বেগ আসলো কেন। তো এই সমস্ত যে সমস্ত ইকুয়েশনগুলো না, সেই সমস্ত ইকুয়েশনগুলোতে মূলত আমাদেরকে অঙ্ক কষতে হবে, এটাই হচ্ছে আমাদের মেন বিষয়। তো চলো একটা অঙ্ক আমাদের দেখা যাক কীভাবে আমরা অঙ্কগুলো কষবো। ঠিক আছে, বেশ, একটা অঙ্ক আমরা নিচ্ছি এখান থেকে, তেরোটা জায়গা থেকে একটা অঙ্ক বাছাই করার চেষ্টা করি। মনে করো একটা অঙ্ক আমাকে দিছে, আচ্ছা এটা যেই থেকে প্রশ্নটা দিয়েছিল যে 10 কেজি ভরের কোনো বস্তুকে, হাতের লেখা আমার দুর্দান্ত পিএইচডি করা, সেই জন্য খারাপ হলে তোমরা একটু ম্যানেজ করার চেষ্টা করো, শুধুমাত্র কথাটা শোনো। 10 কেজি ভরের কোনো বস্তুকে 10 মিটার উঁচু একটি মিনার চূড়া থেকে 2 মিটার সেকেন্ড ইনভার্স বেগে খাড়াভাবে ঊর্ধ্বে ছোড়া হলো, ভূমিতে বলছে, লিখছিনি, ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তের গতিশক্তির কথা হবে। ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তে ওর গতিশক্তি কত হবে, আমাকে প্রশ্ন দিয়ে বলেছে যে 10 কেজি ভরের কোনো একটি বস্তুকে, এটা এই প্রশ্ন এসেছিলো JEE থেকে এসেছিলো 94 সালে। ঠিক আছে, 10 কেজি ভরের কোনো বস্তুকে 10 মিটার উচ্চ একটি মিনারের চূড়া থেকে 2 মিটার সেকেন্ড ইনভার্স বেগে খাড়াভাবে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো এবং আঘাত করার পূর্ব মুহূর্তে ওর গতিশক্তি কত হবে তা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো চলো বাবা, এখানে তো জায়গা নাই, তাও আমরা এখানে করার চেষ্টা করছি। এই জায়গাটায় দেখো 10 তাহলে দেখো এখানে বলছিল যে 10 কেজি ভরের কোনো বস্তুকে 10 মিটার উচ্চটি মিনারের চূড়া থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে খাড়াভাবে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো। ঠিক আছে, তো এবার আমরা মনে করি যে মিনারের চূড়ায় স্থিতিশক্তি কত হবে, mgh হবে। আমরা জানি এম মানে কত, ভর বলেছি 10 না, আর জি ধরো আমরা 9.8 এবং এইচ আমাকে বলেছে 10 মিটার, তাহলে এখানে আসলো কত 980। আর গতিশক্তি আমাকে বের করতে হবে, মানে মিনারের চূড়ায় গতিশক্তি বের করছি। গতিশক্তি ইজিক্যাল কত হবে, ½ mv² ইজিক্যাল কত দেখো 1/2 × 10 × 2² ইজিক্যাল কত হলো 20 জুল। দেখো সব বলেছে আমাকে, ভি বলেছে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সেই সাথে গতিশক্তি বের করে নিলাম। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এখানে, ঠিক আছে, কী মনে রাখতে হবে বলো তো, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ স্থিতিশক্তি প্লাস গতিশক্তি মিনারের চূড়ায় বস্তুর মোট যান্ত্রিক শক্তি সমান। ব্যাপারটা কি, আমাদের ইকুয়েশনটা বুঝতে হবে। কী বললাম, যে ভূমিতে আঘাত করা মানে এই বস্তুটাকে মিনারের উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তে এর যা স্থিতিশক্তি গতিশক্তি, এই বস্তুটা এই পূর্ব মুহূর্তে এখনও আঘাত করেনি, সেই স্থিতিশক্তি বা গতিশক্তি তা ওই মিনারের চূড়ায় ওর স্থিতিশক্তির গতিশক্তির সমষ্টির সমান। ঠিক আছে, তো আমরা বলতে পারবো যে এখন দেখো, এবার দেখো যখন বস্তুটাকে আমি এই বলেছে আমাকে ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তে গতিশক্তি কত ছিল, ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তে স্থিতিশক্তি নাই বললেই চলো, স্থিতিশক্তিকে উপেক্ষা করো, নেগলেক্ট করো। তাহলে এখানে আমরা বলতে পারবো যে গতিশক্তি, ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তে গতিশক্তি ইজিক্যাল কত হবে, মিনারের চূড়ায় যেটা স্থিতিশক্তি গতিশক্তি ছিল সেটা যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি যোগ গতিশক্তি। তার মিনারের চূড়ায় কত ছিল, 980 ছিল আর 20 ছিল, 980 + 20, তাহলে কত হলো অ্যাকচুয়ালি আমার অপশান আসলো 1000 জুল। এটাই হচ্ছে আমার উত্তর, 1000 জুল। তাহলে কত গতিশক্তি হলো, 1000 জুল। ঠিক আছে, তো আমরা আশা করলাম যে এইটুকু পর্যন্ত আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। তো থ্যাংক ইউ অল মাই ফ্রেন্ডস ফর ওয়াচিং।